হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারিং আউট। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ তোমাদের সাথে আজ দেখা করাবো খুব একটা স্পেশাল মানুষের সাথে। তো যেরকম বলছিলাম, আজকে আমাদের সাথে আছে খুবই স্পেশাল একটা মানুষ, মিস্টার দিব্যেন্দু বিকাশ বড়িয়া। আমাদের দাদু হয়। তো আজকে আমরা দাদুর খুব ইন্টারেস্টিং একটা মিউজিক্যাল জার্নির গল্প শুনবো। তো তুমি একটু বলো যে তোমার মিউজিক্যাল জার্নিটা কিরকম ছিল, কিভাবে শুরু হয়েছিল। জীবনের শেষ প্রান্তে এসে মিউজিক্যাল জার্নি বলো, হাসিও লাগে আর বলতে বলতে কষ্টও লাগে। হুম। দেখো, একটা জিনিস কি জানো তো, এটা কিন্তু আমি কোনো প্রফেশন হিসেবে জীবনে বেছে নিয়েছিলাম না। হুম। কিন্তু এটাকে একটা অ্যাম্বিশন হিসেবে নিয়েছিলাম, লক্ষ্য একটা ছিল, কিন্তু প্রফেশন হিসেবে নয়, কিন্তু রাখতে পারিনি। সেটার জন্য আমিও কিছুটা দায়ী আছি বলতে পারো। তারপর ভাগ্য বলে একটা কথা থাকে। একদম। হুম। আর ওই ভাগ্যই আমাকে বিভিন্ন দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। আর আমি ওপরে তুললো, নেমে গেলাম, ওপরে তুললো, নেমে গেলাম, এইভাবেই চলছে আমার জীবনে। তা যাক, আর এখন তো জিরো টলারেন্স চলছে একবারে। তো কিছু বলার নেই। সেই গিটারটা হঠাৎ করে মাথায় একটা এসে গেছে। আমি যখন গিটারটা শিখলাম, এটা এটা হচ্ছে এই যে স্টিল গিটার। প্রথমে তো আর শেখার সময় কেউ ওই স্টিল গিটারে শিখতে পারে না। ওটা তো একটা কারেন্ট দিয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন মেটালিক সাউন্ড এসে যাওয়ার ফলে শিখতেই পারবে না। ওই জন্য তাকে উডেন গিটার যেটাকে বলে, আগেকার দিনে হাওয়াইয়ান গিটার। তা আমি যখন 7-8-এ বোধহয় পড়ি, তখন মাথায়, আর সত্যি কথা বলতে কি, আমার বাবা ভালো একটা সার্ভিস করতেন, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করতেন। তা তখন আমাদের মানে খুব উচ্ছল পরিবার, মানে একদম যা চাইবো, যা খাবো, যা পরবো সব বাবা এইসব। আর একটা এতে তখন একটা ইয়াং স্টেজ আসছে আসছে করছে তখন। আর আমাকে জেনারেলি, আমার 5 ভাই 1 বোন, আমি সেকেন্ড পজিশনে, আমার দাদা, তারপরে আমি। তা আমি মোটামুটি, আমাকে আমার বাবা খুব ভালোবাসতেন। তিনি হয়তো চাহিদা বলতে কি, তিনিও কিছুটা আর্টিস্টিক দিক ঠিক না, মোটামুটি তিনিও চাকরি করতেন, প্লাস লেখালেখি করতেন, লেখালেখি করে ভালো প্রাইজ। ক্রিয়েটিভিটিটা তুমি তোমার এবার তিনি হয়তো বুঝতে পেরেছিলেন আমার মধ্যে কিছু মাল হয়তো আছে। আই ডোন্ট। তা সেই হিসেবে আমি যা বলতাম, বাবা খুব আমাকে মেনে দিতেন। পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু বদমাইশ ছিলাম, দুষ্টুমি করতাম। মানে তোমার সবসময় ইন্টারেস্ট একটু ক্রিয়েটিভিটির দিকেই ছিল, হ্যাঁ একটু হ্যাঁ, এবারে আর্টিস্টিক, একটু শুধু অ্যাক্টিং, হ্যাঁ, এগুলো ওইটাই ছিল। ব্যাপার। ছোটবেলা থেকেই স্কুলে, যখন হাই স্কুলে ভর্তি হলাম, তখন থেকেই স্কুলে নাটক ফাটক হতো, তাতে জয়েন করতাম। হুম। অভিনয় করতাম। আর তাতে স্কুল থেকেই ফার্স্ট প্রাইজও পেয়েছি এমন। যাই হোক, ওই গিটার শেখার ইচ্ছেতে হয়ে গেল। তখন আমার বাবাকে বললাম, ভয় করি। কাকে দিয়ে বলালাম? মা দা, মানে আমার মাকে দিয়ে। যা কিছু সব মাকে দিয়ে। এই আমাকে বলতে পারে, আমার একটু গম্ভীর, কিন্তু কোনোদিন খুব ভালোবাসে তো, সঙ্গে সঙ্গে একটু ডাক দেখিয়ে, গিটার তো শিখবি, কার কাছে শিখবি? আমি তখন খোঁজ খবর নিয়ে নিয়েছি। তা আমার বাড়ি থেকে, আমার বাড়িটা একটা হেভি ইন্টেরিয়ার না বললেও মোটামুটি গ্রামের ভেতরে। হ্যাঁ, রাস্তাঘাট আছে, তত ভালো না, কিন্তু গিটার শিখতে গেলে হ্যাঁ 3-4 কিলোমিটার হেঁটে বা সাইকেলে যেতে হবে। আবার ওইখান থেকে বাসে উঠে 10 কিলোমিটার যেতে হবে। অনেকটাই। মানে তমলুক শহর নিশ্চয়ই শুনেছো আশা করি। সেই তমলুক একদম প্রপার টাউনে। আচ্ছা। আমার মাস্টারমশাই ছিল, সেইখানে যেতে হবে। তা আমি বললাম, অনেক কত দূর? আমার বাবা বললেন, কত দূর যাবি, ছেলে মানুষ? আমি বলি, কি আছে তার? মানে তখন তোমার তোমার টাইমে গিটার শেখাটা একদমই মানে
খুবই কি রেয়ার একটা জিনিস, ধরো হ্যাঁ, অনেকে এইবারে হয়তো। সেই কথাটাই বলছি, হ্যাঁ। যখন ওই এত অঞ্চলে হুম। কেউ তখন তো ভাবতে পারবে হ্যাঁ না গিটারের ব্যাপারে। এমনি ওই যেমন বাঁশি আর ঢোল, হুম। তবলা, হারমোনিয়াম, এই ধরনের যেগুলো ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ। ওখানে আছে। আর ওই গানের রেওয়াজ করার জন্য তানপুরা, হ্যাঁ সেতার, এইসব সেটাই। ব্যাপার মানে ব্যাপার ছিল আর কি। তা আমি গিটারটা মাস্টারমশাইকে দিয়েই কেনালাম। তিনি এইবারে সেই গিটার নিয়ে যখন আসছি, সবাই এরকম হাঁ করে দেখছে। একে তো তুমি দেখতে সুন্দর ছিলে, এখনো আছো, আরে ওটা বাদ প্লাস দাও, আবার। ওটা কি ছিলাম না না, আমি জাস্ট ইমাজিন করছি হ্যাঁ, যে যাই হোক। ডাবল বোনানজা হ্যাঁ, হয়ে এবার গেছে। সেইটা যখন পিঠে করে নিয়ে আসছি, এই এত বড় তো উডেন গিটার, হ্যাঁ। এই ইলেকট্রিক্যাল এটা গিটারতে তো ছোট। এইটুকু, হুম। এই উডেন গিটার বড়, লার্জ সাইজ। হ্যাঁ, পিঠে করে নিয়ে এসে সবাই বলে, এটা কি তানপুরা, হুম। এটা কি সেতার? আমি লোকেরা লাগিয়ে আমার দিয়েছে নিজের মাথায়। হ্যাঁ হ্যাঁ নিজের মাথা লাগিয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, আমার তো হাসি পাচ্ছে, রাগ ডাক হয়নি। হ্যাঁ। আমি বলি না না, আমি ভাবলাম এদেরকে যদি বলি গিটার, এ তো বুঝতেই পারবে না যা অবস্থা। কিন্তু সত্যি কথা বলতে কি, ওইটা আমার মাথায় ওই গিটার শেখার মাথাটা কি করে যে এলো আমি কিছুতেই বুঝতে পারিনি। এইবারে ওইরকম আমি বললাম যে এটা একটা অন্য, বলে অন্য, সেটা নয়, তানপুরা নয়, আর না ও দুটো নয়, তবে এটা অন্য জিনিস, তোমাদেরকে বললে বুঝতে পারবে না। ভালো, ঠিক আছে। এবারে মাস্টারমশাইয়ের কাছে শিখতে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই বেশ কিছুটা শেখা হয়ে গেছে। মাস্টারমশাইয়ের বেশ মানে প্রিয় ছাত্রও হয়ে গেছি। হুম। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আমি মাস্টারমশাইকে বললাম যে স্যার, আমাকে এবারে একটা ইলেকট্রিক গিটার কিনে দিন না। তা সেই ইলেকট্রিক গিটার বলতে আমরা হচ্ছে স্টিল গিটার, যেটা আমাদের উডেন এতে মানে বার প্লেস করে করে, সেটা দেখলেই বুঝতে পারবে। হুম। হুম, যেটা যেমন আমি যতদূর জানি গিটারের দু রকমই আছে, একটা স্প্যানিশ আর একটা স্টিল। যাই হোক, সেটা পরে হুম। একটু শো করে দেবো। তা আমি বললাম আমাকে একটা মাস্টারমশাই একটা স্টিল গিটার কিনে দিন না। তখন আমাকে মাস্টারমশাই বলল, স্টিল গিটার পারবে তুমি? আমি চেষ্টা করে দেখবো। হুম। প্রথম প্রথম ওই উডেন গিটার নিয়েই, একবারে বলি উডেন গিটার, সেটা বর্তমান আমার কাছে নেই। সেই উডেন গিটার, তাতে তার উপরে মাইক্রোফোন বসিয়ে একটা ছোট্ট বাক্স করে আহ, পাশাপাশি লোকাল ফাংশনও শুরু করেছি। বাহ। মানে লোকের কথা, আমার হ্যাঁ ইচ্ছা হ্যাঁ। নেই, জোর করে যারা বন্ধু বান্ধব ডেকে নিয়ে গেছে, এই যা মাইকের সামনে রেখে দিলাম সেই ছোট বক্সটা, তাইতেই হচ্ছে ভালো। হুম। এইবারে ওই মাস্টারমশাই ওই গিটারটা, প্রেজেন্ট করলেন। হ্যাঁ আমি করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানি দিয়েছি, মাস্টারমশাই কিনে দিলেন, বলে এটা ভালো হবে। ভালো ছিল, খারাপ না। তারপরে ওই গিটারে প্র্যাকটিস শুরু করলাম। তারপরে একটা গান, সে গানটা জেনারেলি আমার মনে নেই, সত্যি মনে নেই আমার। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ তুমি যখন উডেন গিটার দিয়ে শিখলে, হ্যাঁ তারপরে তুমি যখন ইলেকট্রিক গিটারে শিফট করলে, হ্যাঁ। মানে ওটা কি তুমি তখন মানে কি কি ভেবে নিয়েছিলে যে ধরো একটুখানি লোকেরা হয় না যেমন ছোট থাকে একটুখানি পপুলার হবে বা একটু না, জাস্ট এখনকার না, জেনারেশন যেটা করে হ্যাঁ ধরো এবারে ইমপ্রেস বলছি, করার জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তো ওটা ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি আমি তো ইলেকট্রিক গিটারের এক্সেপ্ট মাই স্যার, আমি তো ইলেকট্রিক গিটারে এটা দেখিওনি, শুনিও আচ্ছা নি। মাস্টার সাহেব কাছে গিয়ে, আমার স্যারের কাছে গিয়ে তিনি বাজাতেন। আচ্ছা, মানে ওখান থেকে তোমার কিউরিওসিটিটা এসছে হ্যাঁ আর কি। হ্যাঁ, যে হ্যাঁ এটা একটা আলাদা, যখনই ওটাতে কারেন্ট দিয়ে হ্যাঁ, যখন দিচ্ছে অ্যাম্পলিফায়ার এটা বাই আলাদা। অ্যাম্পলিফায়ার উইথ সাউন্ড হ্যাঁ। বক্স, হ্যাঁ, তার একটা আলাদা ভাইব্রেশন হচ্ছে, তার সাউন্ডটা আচ্ছা। আলাদা হবেই। আর এ হুম। তো চিনচিন চিনচিন করে। মানে আরে ইলেকট্রিক গিটারটা খুব পাওয়ারফুল টাইপের, মানে বেশ একটা জমজমাট ব্যাপার আছে ওর ব্যাপারে। বলছো অ্যাকচুয়ালি পাওয়ারফুল মানে কি, তুমি হ্যাঁ যত খুশি জ্ঞান দিতে পারো। হ্যাঁ, ওটাই বলছি, মানে ওই যে। আর এ তো তোমার লিমিটেড, এই উডেন গিটার যেটা, হুম। ওটা তো লিমিটেড সাউন্ড, চিন 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 হ্যাঁ, একটা আওয়াজ ওটাই হয়। ওটাই বলছি। আর এর একটা সম্পূর্ণ আলাদা আওয়াজ। ওটাই। হ্যাঁ হ্যাঁ, তা সে যাই হোক। তা এইবারে একটা গান হুম। আমার খুব ভালো লেগেছিল। মাস্টারমশাই বললাম, স্যার, হ্যাঁ, আমাকে ওই গানটা দিন না, স্বরলিপি। হুম। না, তুমি পারবে না এই গান বাজাতে, খুব ক্রিটিক্যাল গান। ওরে বাবা। হ্যাঁ,
আমাকে দিলেন না, ঠিক আছে। আমি সেই গানটা নিজেই হ্যাঁ, বলুন। নিজে নিজে সেই করে করে নিজেই তুলেছি। ওরে বাবা! এইবারে মাস্টারমশাইয়ের বাড়িতে আমি যেতাম, তার বৈঠকখানা, হুম, সেইখানে সব শেখাতেন। হুম। এইবারে এক সময় উনি যে যার টাস্ক দিয়ে গেছেন, ওই একজন দুজন তিনজন করে আসতো, যে যার পর 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 টাস্ক দিয়ে যায়। তার মধ্যে আমি সেদিন একদিন গেছি, তখন কেউ ছিল না, মাস্টারমশাইয়ের ইলেকট্রিক গিটারটা ছিল। আচ্ছা। উনি জাস্ট বাজাতে বাজাতে উঠে গেছেন। আমাকে উনি বললেন যে, "দিব্যেন্দু, আমি একটু আসছি, তুমি এই কাজটা করো।" ঠিক আছে। এবারে উনি জাস্ট ভেতরে, ওই ডোর দিয়ে ভেতরে ওনার হ্যাঁ। রুম চলে গেছে। এইবারে আমি সেই গানটা লাগিয়ে দিয়েছি। জাস্ট যে গানটা লাগিয়েছি, স্যাট করে দেখেন কানে যা বলল যে, "দিব্যেন্দু, তুমি এই গান কোথায় পেলে?" ওরে বাবা! আমি, "কেন স্যার, আমি তো আপনি বাজাতেন, আমি শুনে শুনে এটা।" "হ্যাঁ, শুনে শুনে তুলে ফেলেছো?" মানে, আপনি তো বললেন আপনাকে আমি স্বরলিপি চাইলাম, হুম। আর আপনি তো দিলেন না আমায়। দেখালেন না পর্যন্ত, না বললেন এটা খুব ক্রিটিক্যাল গান আছে, তুলতে পারবে না এখন, দেরি আছে। আমি নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করে করে চেষ্টা করছি। আমি, স্যার এটা কোথায় কি, আরে ভুল কি বলছো তুমি, দারুণ তুলেছো, দারুণ তুলেছো। স্যার অবাক হয়ে গেছে পুরো। হ্যাঁ, অবাক হয়ে গেছেন। সেই থেকে এইবারে পরপর পরপর এগুলো বাড়াতে, লেসন গুলো হ্যাঁ। আরো ক্রিটিক্যাল লেসন দিতে আরম্ভ করি। মানে আচ্ছা। স্বরলিপির বিভিন্ন আর কি। এবারে আমার ছিল, আমি ওই বেশি হিন্দি গান খুব একটা পছন্দ করতাম না। ওয়েস্টার্ন কিছু কিছু দিয়েছিলেন, সেগুলো আমি টেক আপ করেছিলাম। আর আমার বেশি নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, হুম। হ্যাঁ, মিক্সচার আর কি। মিক্স কন্টেম্পোরারি বলতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, হ্যাঁ। সেইসব করে ওনার কাছে শেখাটাকে প্রায় হয়েছে। এবার আমার বাবা বললেন, "তোর তো অনেকদিন এখানে গান শেখা হলো।" হুম। এবার তার মাঝে ওই ইলেকট্রিক গিটার যা কিনে ফেলেছি, সত্যি কথা বলতে কি, অ্যাম্প্লিফায়ারটা আর কিনতে পারিনি। আচ্ছা। অ্যাম্প্লিফায়ারের দাম ছিল তো, হুম। আমি অ্যাম্প্লিফায়ারটা আর কিনতে পারিনি। তারপর সেই আ সত্যি কথাই, ওই একটা ছোট একটা ওই গ্রামের মেকানিককে দিয়ে, মেকানিক মানে ইলেকট্রনিক্স মেকানিক হুম। আরকি। হ্যাঁ? তাকে দিয়ে একটা ছোট বক্স একটা করে নিয়েছিলাম। তাই দিয়ে ঐরকম জ্যাক করে আচ্ছা। এবারে যেখানে, যেখানে ফাংশনে যেতাম, হুম? সেইখানে ওই আ মাইক্রোফোনের সামনে একটা সাউন্ড অ্যাডজাস্ট করে বাজাতাম। হুম। এরকম বিভিন্ন জায়গায়, এইবারে বিভিন্ন জায়গা থেকে ডাক এলো। মানে কত কি না, না আমি পয়সা-কড়ি নিই না। জেনারেলি আমার আচ্ছা। প্রফেশন ছিল না। মানে এমনি তোমার ওটা প্যাশন ছিল। তুমি ওটা মানে একদম। অ্যাম্বিশন ছিল ওটা শেখার পেছনে, হুম। কিন্তু আমার কোনো প্রফেশন ছিল না। হুম। ব্যবসার উদ্দেশ্যে আমি করিনি, বা আমি টাকা খাবো, হ্যাঁ। করবো, এইসব কিছু ব্যাপার ছিল না। তখন কেন ছিল না, তার একটা কারণ ছিল। তখন তো আমার পয়সার অসুবিধে ছিল না। ফাদার আছে তো বাবা আছে, গড, ফাদার গড। হ্যাঁ? একদিন পাশাপাশি গ্রামের থেকে একটা কল এলো, এই পাশাপাশি গ্রামের। আমাকে যখন ইনভাইট করেছে, আমি বললাম যে, "আপনাদের তো বিরাট আ একদম স্টাররা সব আসবে। তাদের বিশাল ব্যাপার, মিউজিক্যাল স্টাফ।" আমি সেখানে ক্ষুদ্র একজন, আমার সামান্য একটা গিটার আছে, আর ওই হুম। একটা স্প্যানিশ গিটার, ওই এমনি অ্যাকম্পানি করার জন্য। আমার তো ওইসব বড়সড় কিচ্ছু নেই। আর কোনো মিউজিক্যাল হ্যান্ড আমার কিছু নেই। হুম। আপনারা আমাকে ডাকতেন, "না, তারা আসবে না।" আচ্ছা। আমি, "তারা আসবে না ঠিক বলছেন? তো ভালো কথা। আসবেন না যখন বলেছেন, আমরা গেছি।" হুম। এইবারে গিয়ে দেখি লোকে লোকে লোকারণ্য, আর সেই স্টাফ এসে গেছে। আচ্ছা। সেই মিউজিক্যাল স্টাফ এসে গেছে। ওদের সঙ্গে তো আমরা পারব না। তাদের কত রকমের সব মিউজিক্যাল হ্যান্ড আছে। হ্যাঁ, সেখানে তাদের সঙ্গে আমরা পারব? জানি পারব না। হুম। আমি একটা জিনিস বলবো, আপনি তো বলছিলেন যে আপনার এই স্টাফ আসবে না। আপনার এই এত বড় স্টাফ, তো আপনারা যদি ওদেরকে আগে নামিয়ে দেন স্টেজে হুম। পারফর্ম করার জন্যে, তারপরে আমাকে দিলে আমার কেউ শুনবে? এটা হুম। স্বাভাবিক কথা। সেটাই। না হলে, না, ওরা তো চলে যাবে। বড় স্টাফ, ওদেরকে আগেই ছাড়তে হবে। ভালো, ভালো। হুম। ঠিক আছে। দেখা যাক। আমি আর আমার ফ্রেন্ড তখন বলছি, "দেখি সেরকম পজিশন বুঝলে কেটে পড়বো, হুম। হুম। তার কি? তাই তো আমাদেরকে অপমান করা ছাড়া কিছু না।"
কারণ ছোট থেকে বড় হয়। হুম 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 হ্যাঁ, মানে বড়কে যদি তুমি আগে নামিয়ে দাও, সেটাই। এ ছোটরা আর কেউ হুম শুনবে? হুম এইবারে তারা কানেকশন মানে স্টার্ট কানেকশন দিল, যা কানেকশন দিয়ে দিল, জেনারেটর বসে যাচ্ছে আমি তো চোখাচি করছি, কিছুতেই হচ্ছে না, জেনারেটর আর তুলতে পারছে না, হ্যাঁ অত যোগান টানতেই দিতে পারছে পারছে না, তাদের এত ভোল্টেজ তারা ক্যারি করে না। নিচ্ছে। হ্যাঁ, জেনারেটর একবারে বসেই যাচ্ছে। হুম হচ্ছে না। আমি আমার বন্ধু মুচকি মুচকি এসো চাঁদু, হ্যাঁ এই আবার একটা স্ল্যাং। যাই হোক, তা হ্যাঁ সে আহ, দেখা যাক কি করে। হুম কিছু করার নেই। আচ্ছা তারা ওখান থেকে বিদায় হয়ে গেছে। তারা বিদায় হয়ে গেল। হ্যাঁ, বাবা! এইবারে আমাদের ডাক পড়েছে, তোমাদের পালা, হ্যাঁ। আলি এসো। হ্যাঁ, অনেক করেছো, আমাদেরকে হ্যাকেল দিয়েছো। সেই। আলি জানি না এটা উপরওয়ালা বলে যদি কেউ থাকে তার খেলা কিনা কি জানি। এইবারে আর আমাদের তো ছোটখাটো লোক হই 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 করছে, বলে আরে কি তারা পারলো না। আর তোমরা দুজনে একটু টুঙ্গি নিয়ে কি করবে। আচ্ছা। যাই হোক, স্টার্ট দিলাম। হ্যাঁ, আমাদেরকে বলেছিল ও 2টো থেকে 3টে হাঁড়ি। ও মা যাই করলাম, কি বলবো, সত্যি কথাই বলছি, আমার জীবনের রেকর্ড একটা। তোমার কি বলে, তোমার দিদুও জানে ব্যাপারটা। হুম। তা আমরা জানি 3টে গান বাজিয়ে উঠে পড়বো, কেউ আর ছাড়তে চায়নি। লাস্ট অফ অল 5টা না 6টা গান। মানে প্রায় ওয়ান্স মোর বলছে। হ্যাঁ, একদম। হুম, আরো চাই আরো চাই, আরো বাজাও, এইরকম হই 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 কাণ্ড সব। হ্যাঁ, তো বলে আর লাস্টে এতক্ষণ আমি না, যেগুলো আমাদের প্র্যাকটিস করে নিয়ে এসেছিলাম, হুম এবার 3টে বাজাও বলেছি, সেটা 3টে প্র্যাকটিস করে নিয়ে এসেছি, হুম 6টা 7টা প্র্যাকটিস করে নিয়ে এসেছি, তাই বাজিয়ে মোটামুটি উঠে এই হলো, ওটা হয়ে গেল। হ্যাঁ, আমার মানে এবারে অনেক ফাংশন করেছি। হুম একটা জায়গায় ফাংশন করেছি, তখন বললে তোমরা তো হাসতে শুরু করে যাবে, খেতেও দেয়নি, যা একটা লামসাম Basic. একটা টিফিনও দেয়নি। কি অবস্থা। হাঁটতে হাঁটতে ওই সমস্ত কাঁধে করে বাড়ি ফিরি। এইবারে যখন ওই এ এ করে করছি, আমার বাবা বললেন যে তুই তো অনেকদিন শিখছিস আর এ করছিস, আর কি তো, মানে আমার একটা স্বপ্ন ছিল। হুম না বলে বল, মানে আমি, তোমরা হয়তো জানবে না, মানে আমি কলকাতার বড় গিটারিস্টের কাছে খুশি। বলে বড় গিটারিস্ট কি, কার কথা কি, তোমরা হয়তো জানবে না, বটুক নন্দীর নাম শুনেছো? হুম বটুক নন্দী হুম বিখ্যাত গিটারিস্ট। আচ্ছা। তাহলে বটু নন্দী তার কাছে প্লেস পাওয়াই তো মুশকিল। হুম তাহলে আমার খুব ইচ্ছে বটু নন্দীর কাছে ছিল। আলিপুর জেলের, যেটা এখন জেল নয়, হুম এখন ওটা হয়ে গেছে, ওর পাশেই আমার মামা বাড়ি, ওখানে আমার মামা থাকতেন। তা সেই মামার সঙ্গে খুব যোগাযোগ, তিনি সব ব্যবস্থা করে দিলেন, ঠিক আছে, তারা ডেট ফেট হয়ে গেল যে 1 মাসের মধ্যে কদিন যেতে হবে, কি নেবেন টেবেন সেটা ওদের ব্যাপার, আমি তো জানি না। হুম এবার সব কিছু হয়ে গেল, যাব, মানে এত হেভি, ব্যাপারটা স্যাড, শুনলে চমকে যাবে। হুম ওনার মেয়ে দমদম এয়ারপোর্টে, হ্যাঁ, প্লেনের মধ্যে আর কি মৃত অবস্থা পাওয়া যায়। ওরে বাবা। যেটা শোনা কথা বলছি, হ্যাঁ। কতটা সত্যি, তখনকার দিনে তো পেপার একটু আধটু তার মাধ্যম দিয়ে, আর হুম রেডিওর একটু সংবাদ টংবাদ শুনি যেটুকু। কিন্তু বটু নন্দী পাগলের মতো হয়ে গেছে। তারপরে আর কি ছেলে মেয়ে কটা কি অত সব জানি না, হুম মোটামুটি একদম সব ছেড়ে দিচ্ছি, যা বাবা বলে এই হুম তোকে এই তো অবস্থা, আর কি এখন কি করে সেটা হবে? তাহলে কি করি? আমারও মনটা খুব খারাপ, আমি একদিন ভালো শিক্ষকের কাছে শিখবো ভাবলাম। আর কেন না, বাবা যেহেতু কলকাতায় সার্ভিস করেন, আমার হ্যাঁ ওই সপ্তাহে একদিন, আশা হয়। একদিন আসাটা এমন কিছু ব্যাপার নয়, বাবা থাকবে সঙ্গে। তারপরে অনেক এবার আচ্ছা আমি একটু ভাবি বলে কাজী অনিরুদ্ধর কাছে শিখবো। আচ্ছা। কাজী অনিরুদ্ধ কে জানো তো? নজরুল ও ইসলামের ছেলে।
ওরে বাবা, আচ্ছা। বিখ্যাত। ওকে। হ্যাঁ, তার সঙ্গেও ডেট করা হলো। তখনকার দিনে ডায়রিয়া হচ্ছে মারাত্মক। ও ডায়রিয়া হয়ে আলে না, যা। আর আর কারুর কাছে যাব না। মানে তুমি যেখানেই যাওয়ার হ্যাঁ ভাবছো যে এনার কাছে যাবো, হ্যাঁ, তাদেরই আর একটা আমি ট্র্যাজিক বললাম এন্ডিং যে হয়ে আমারও যাচ্ছে। পুরো একটা হয়ে গেছে, আর আমি যাব না। আমার ওই দুজন বিরাট টার্গেট ছিল। প্রথম হুম। ফার্স্ট টার্গেট হচ্ছে বটুক নন্দী, আর সেকেন্ড হচ্ছে এই কাজী হুম। অনিরুদ্ধ। বলে আর নিজে নিজেই করি, মাঝে মধ্যে মাস্টারমশাইয়ের কাছে যাই, এই হুম। ফাংশন ফুংশন করি, এই করি, এই করতে করতে জীবনে পরিবর্তন যেমন আসে, হুম। আমারও বয়স বাড়ছে, আর তখন পড়াশুনো চলছে রানিং, হ্যাঁ, কিন্তু বেকার। এইবারে সেই অবস্থায় এমন অবস্থা হলো, এদিকে আমার বাবাও তার মানে চাকরি থেকে রিটায়ার করবেন। ইন দ্যাট টাইম বাবার স্ট্রোক হয়ে গেল। হুম। হ্যাঁ, তারপর বাবা মারাও গেলেন। হুম। অনেক কিছু লাইফে বিরাট গেছে। এবার কিছু একটা তো করতে হবে। আর এইসব গিটার ফিটার করে তো হুম। কতটুকু কি হবে? নিজে কিছু ইনকাম না করলে তখন ওই, কিন্তু অত যে করেছি তখন মাথায় ঢোকেনি যে আমাকে কিছু পয়সা করে নিতে হবে। হুম। হ্যাঁ, তখন যাই হোক, আমি এই করে তো আপাতত কিছু হবে না, কিছু একটা করতে হবে বলে আমি ওই টেলারিং এর কাজ শিখলাম। টেলারিং শিখে একটা ছোটখাটো দোকান হুম। করলাম। এবার দোকান করলাম, এইবারে সবাই জানতে পারে তখন ওই গিটারের ব্যাপারটা। হুম। হ্যাঁ, এই টুকটাকে করি। এবার কিছু কিছু ছাত্র তারা বলে আমাদেরকে শেখাতে হবে। হুম। তো আমি এর সঙ্গে আলোচনা করলাম আমার মিসেসের সঙ্গে। বলল, আচ্ছা দেখ, এইবারে ২-৪ জন করে ছাত্র আসতে হবে। প্রত্যেককে ওই, আমি তো কাউকে কখনো তো ওই পয়সা কড়ি ব্যাপারটা ছিল হ্যাঁ। না। তারা নিজেরা ১০ টাকা করে দিয়ে যেত। ১০ টাকা। তবে তখনকার দিনে ১০ টাকাটা খুব নয়, হুম। খারাপ নয়। তখনকার ১০ দিনে টাকার ভ্যালু ছিল। ভ্যালু, হ্যাঁ। হুম? তারা নিজেরাই দিয়ে যেত। এই করতে করতে, হ্যাঁ, প্রায় ১৫-২০ জনের মতো হয়ে গেছে। ও মা! এ এলো ১ মাস ২ মাস দিল, কেটে পড়ল, আর ও দিল না, এইরকম। আমি তো ওসব কিছু হিসেবপত্র কিছু মানে রাখতাম না। কনসিস্টেন্সিটা থাকছে না হ্যাঁ, আর কি। কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে, আমি যখনই একটা ছাত্রকে দেখাতে যাব, আমাকেও তো একটু প্র্যাকটিস করে নিতে হবে। হুম। হুম। তাহলে আমি এদিকে এটা প্র্যাকটিস করব না আমার কাজ করব হুম। ট্রেনিং এ। হ্যাঁ, অনেকগুলো জিনিস তখন একসাথে হ্যাঁ, একসঙ্গে। ওভারল্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন একটা পজিশন। হুম। হ্যাঁ, তোমাকে তখন চুজ করতেই হবে। তখন আমাকে যেকোনো একটা কিছু হ্যাঁ। বেছে নিতে হবে। কিন্তু আমার খোলা দোকান, মোটামুটি অ্যাজ এ টেলার, কাটার ফিটার হিসেবে নামও করেছি। তারপরে তখন কি করব? তাহলে এরাও তো পয়সা কড়ি সেরকম দিচ্ছে না। প্রায় ২০ জনের মতো ছাত্রছাত্রী স্টুডেন্ট ছিল। হুম। ওই একদিনে সবাইকে বলে দিলাম তো, হ্যাঁ, তারা সব কান্নাকাটি। হুম। না আমরা কি দোষ করে আনলাম? না তোমরা কি দোষ করে, আমি তো বলতে পারি না যে আমি হ্যাঁ, এইরকম একটা সিচুয়েশনে পড়েছি সেটাই। যে আমি তোমাদের কাছ থেকে বেশি কিছু পাচ্ছি না, কিন্তু আমার দোকানটাকেও ঠিক মতো করে আমি টাইম দিতে পারছি না। টাইম দিতে পারছি না। আমাকে তোমাদেরকে দেখাতে গেলে আমাকেও তো প্র্যাকটিস করতে হবে। তা হুম। আমার যদি নিজের না প্র্যাকটিস থাকে, সেটাই। হ্যাঁ, তা আমি কি করে তোমাদেরকে দেখাবো? ওইরকম ব্যাপারে যখন হয়েছে, নিজে টুকটাক প্র্যাকটিস করার সময় পেতাম না। হুম। এইদিকে কাজের চাপ প্রচুর। আর সত্যি কথা বলতে কি, ওরই মাঝে মধ্যে কেউ যদি এই ফাংশন-টাংশন করার জন্য ডাকতো, সময় পেতাম না। সময় হতো না। এইসব নানা রকম কারণে আস্তে আস্তে ওই দিক থেকে অ্যালোপ হয়ে গেলাম। সেটাই। হ্যাঁ, আর ওদিক থেকে কন্টিনিউ কিছু, করা হয় হ্যাঁ, না। কন্টিনিউ করার কিছুই হলো না। এই সমস্ত করে নিজের আলাদা একটা এতে চলে গেলাম। হুম। মানে হ্যাঁ, তোমার লাইফে প্রত্যেকটা হ্যাঁ, টার্নিং পয়েন্টস এমন এসে ধরো হ্যাঁ। কোর্স অফ অ্যাকশনটাই জীবনে চেঞ্জ আরো হয়ে গেছে। অনেক ঘটনা আছে, সেটা হ্যাঁ। বলছি না, এটা শুধুমাত্র এই হ্যাঁ। মানে গিটার পারপাসে ঘটনাটা বলে গেলাম। এই ব্যাপার। হুম। হ্যাঁ, তো ওইখানে আনি যে আমাকে মোটামুটি আমার ফ্যামিলিটাকে তো বাঁচাতে হবে। হুম। হ্যাঁ, যেভাবে হোক তখন ওই মানে ইনকাম করার দিকেই, ফোকাস হয়ে হ্যাঁ, গেছে। তো ফোকাস হয়ে গেছে। আমরা গল্পটা শুনলাম। তো যেটা বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, চলো সেটা দেখে নিই। এই যে গিটারটা, এই গিটারটার অ্যাকচুয়াল বয়স কত জানো? উম, আমি গেস করছি করো। ওই অ্যারাউন্ড 40 ইয়ার্স। 40 ইয়ার্স বলছো? ৫৫ থেকে ৬০ বছর বয়স এই জাস্ট গিটারটা। ভাবা যায়, মানে এটা। এবারে জানি না এখন কি অবস্থায় আছে। এটা হচ্ছে গিটার, স্টিল গিটার।
ল্যাপ স্টিল গিটার। হ্যাঁ, এটা স্টিল গিটার। আর এর যে এইগুলো যে ফ্রেট বোর্ড এগুলো প্লেন। হ্যাঁ, আর স্প্যানিশ যেটা আছে, এই যেমন ধরো এটা স্প্যানিশ, হ্যাঁ, এইটার যে স্প্যানিশ, এর এইগুলো যে এর ফ্রেট গুলো উঁচু উঁচু, কারণ এতে এই ফ্রেটের সঙ্গে এই স্ট্রিং মানে তারের যদি যোগাযোগ না হয় তাহলে এটা বাজবে না। এইগুলোকে বলে পিক্স। আর এইটা হচ্ছে বার, এটা স্টিলের, পিওর স্টিল। এই স্টিলটারও বয়স তাহলে কত বলো তো? এটারও আশা করছি এরকমই হবে, ওই 55-60 বছর বয়স। 60 ইয়ার্স এর। হ্যাঁ, এখনো দেখো অ্যাজ ইট ইজ আছে। এই বার প্লেস করে এর গান ফান যা কিছু, হ্যাঁ, সবকিছু করতে হয়। হ্যাঁ, এতে ওই ফ্রেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেটা এই স্প্যানিশের সঙ্গে ফ্রেটের সম্পর্ক থাকে। আর এটা ফ্রেটের সঙ্গে সম্পর্ক এই বার প্লেস করে, বার দিয়ে যা কিছু। ওকে। এটা বারের উপরে সবকিছু এইভাবে বাজবে। হ্যাঁ, এইভাবে আঙুলে পরে, হ্যাঁ, এইভাবে আঙুলে পরে এটাকে বাজাতে হয়। এবারে এগুলো বলার কিছু নেই, যারা গিটার সম্বন্ধে জানে ও তো অনেক কিছু পেয়ে যাবে। এইটার যে অ্যান্টিক বলো যাই বলো, হ্যাঁ, এটা এখন তো দেখাই যাবে না। এখন যেরকম আমরা দেখেছি যে অনেক এখন অনেক ভ্যারাইটি, অনেক কিছু বেরিয়েছে, তখন এইরকম মডেল ছিল। আমার তরফ থেকে আমি বলছি, আমার দিক থেকে, আমার নাতি নাতবু এই চ্যানেলটা খুলেছে। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে, হ্যাঁ, তোমরা নিঃসন্দেহে লাইক করো, সাবস্ক্রিপশন করো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সাইনিং অফ। ঠিক আছে, ওকে। লাইফ ইজি, শেয়ার ইট আউট।